where the mind is without fear and the head is held high, where knowledge is free. ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা ক্লাসরুমে তোমাদের পুনরায় স্বাগত জানাই। আমি সুব্রবিতান সাহা, মালদা জেলা স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক। তো বিগত ক্লাসে আমরা কারচপের সূত্র নিয়ে আলোচনা করেছি। তোমরা জানো আমরা সেকেন্ড ইউনিটের সেকেন্ড চ্যাপ্টার কারচপের সূত্রাবলী এবং তড়িৎ সংক্রান্ত পরিমাপ এই অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তো বিগত ক্লাসে আমরা কারচপের সূত্র ইন ডিটেলস পড়েছি। সেখানে আমরা দেখেছি কারচপের দুটো সূত্র, একটা কেসিএল অর্থাৎ কারচপস কারেন্ট ল এবং আরেকটি হচ্ছে কেভিএল কারচপস ভোল্টেজ ল। এবং আমরা এটাও দেখেছি যে কারচপের সূত্র কেসিএল যেটা অর্থাৎ কারচপস কারেন্ট ল সেটা কিন্তু আধানের সংরক্ষণ সূত্র মেনে চলে, এবং কেভিএল যেটা কারচপস ভোল্টেজ ল সেটা শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। তো আজকে আমরা অধ্যায়ের সেকেন্ড পার্ট অর্থাৎ তড়িৎ সংক্রান্ত পরিমাপ নিয়ে আলোচনা করব। তো তড়িৎ সংক্রান্ত পরিমাপ নিয়ে আমাদের যেটা প্রথমেই আলোচনা করব আমরা, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজের অ্যাকচুয়ালি কি, এই ব্রিজের কাজটা কি? হুইটস্টোন ব্রিজের সাহায্যে আমরা কিন্তু মেনলি কোনো অজ্ঞাত রোধ কিন্তু পরিমাপ করতে পারি। হ্যাঁ, এবং এটা বলা ভালো যে এটা কারচপস ভোল্টেজ ল বা কারচপের লয়েরই কিন্তু একটা অ্যাপ্লিকেশান। হ্যাঁ, তো এখানে আমরা কি করি হুইটস্টোন ব্রিজে আমরা যেটা করি সেটা হচ্ছে, দেখো হুইটস্টোন ব্রিজ দেখতে অনেকটা এরকম। সেখানে আমরা কি করি, চারটে রোধ পি কিউ আর এস, এই চারটে রোধ পি কিউ আর এস এদেরকে আমরা এ বি সি ডি একটা চতুর্ভুজের চারটা বাহুতে আমরা প্লেস করি। পি কিউ আর এস এই চারটে রোধকে আমরা চতুর্ভুজের চারটা বাহুতে প্লেস করেছি, এবং এই চতুর্ভুজের এ বিন্দু আর সি বিন্দুর মধ্যে একটা ব্যাটারি লাগানো হয়েছে, এবং যে ব্যাটারির তড়িৎচালক বল হচ্ছে ই, এবং এই চতুর্ভুজের বি আর ডি বিন্দুর মধ্যে একটা গ্যালভানোমিটার লাগানো হয়েছে। এই যে টোটাল সার্কিটটা, এই টোটাল সার্কিটটাকে আমরা বলবো হুইটস্টোন ব্রিজ বর্তনী বা হুইটস্টোন ব্রিজ সার্কিট। এই টোটাল বর্তনীটাকে আমরা বলবো হুইটস্টোন ব্রিজ সার্কিট, এবং এই বর্তনীর সাহায্যে আমরা কোনো অজ্ঞাত রোধের মান আমরা বের করতে পারি। ইন জেনারেলি নর্মালি এই এস রোধটি থাকে আমাদের অজানা, এবং এস রোধ যে এই যে পজিশান, সেই পজিশানেই কিন্তু আমরা অজ্ঞাত রোধ আমাদের যেটি বার করতে হবে সেটা কিন্তু আমরা ওই পজিশানে বসেই আমরা তার মানটা বের করতে পারি। তো এইবার আমরা পড়ব হুইটস্টোন ব্রিজের কার্যনীতিটা কি, কোন কার্যনীতি অনুসারে হুইটস্টোন ব্রিজটা কাজ করে। তাহলে আমরা হুইটস্টোন ব্রিজের কার্যনীতি নিয়ে আমরা আলোচনা করব। দেখো পি কিউ আর এস এই যে চারটে রোধকে আমরা এবিসিডি চতুর্ভুজের চারটা বাহুতে আমরা প্লেস করেছি, এই চারটে রোধকে আমরা এমনভাবে চয়েস করব, পি কিউ আর এস এই চারটে রোধকে আমরা এমনভাবে চয়েস করব যাতে কিনা কি হয়, যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাতে না যায়। অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, অর্থাৎ আইজি ইকুয়াল টু 0 হবে, এবং কি যে গ্যালভানোমিটারে কাটার কিন্তু কোনো বিক্ষেপ দেখাবে না। পি কিউ আর এস এই চারটে রোধকে আমরা এমনভাবে পছন্দ করব যাতে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো প্রবাহ না যায়। এই অবস্থায় আমরা যে কন্ডিশানটা পাবো সেই কন্ডিশানটার নাম হচ্ছে প্রতিমিত অবস্থা
বা তৌল অবস্থা, তৌল অবস্থা ইংরেজিতে আমরা নাল, নাল কন্ডিশন বা ব্যালেন্সড কন্ডিশন বলবো। অর্থাৎ এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট না যায় তাহলে সেই কন্ডিশনটা প্রতিমিত অবস্থা বা তৌল অবস্থা। এবং এই অবস্থায়, প্রতিমিত অবস্থায় এই যে হুইস্টন ব্রিজের যে চারটে রোধ, এই রোধগুলোর মধ্যে সম্পর্ক দাঁড়ায় পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। হুইস্টন ব্রিজের এই চারটে রোধের মধ্যে সম্পর্ক এইটা দাঁড়ায় তৌল অবস্থায়, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। স্বাভাবিকভাবেই আমাদের যদি তিনটে রোধের মান যদি দেওয়া থাকে পি কিউ এবং আর, তাহলে অতি সহজেই কিন্তু আমরা এখান থেকে এস যে অজ্ঞাত রোধটা তার মান কিন্তু আমরা অতি সহজেই বার করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবার এই কন্ডিশনটা আমাদের পরীক্ষার সময় প্রমাণ দিতে পারে যে হুইস্টন ব্রিজের যে ব্যালেন্সড অবস্থায় যে কন্ডিশন, হ্যাঁ, এবং তোমরা একটা জিনিস মনে রাখবে যে এই কন্ডিশনটা আমরা তখনই ব্যবহার করতে পারবো যখন নাল কন্ডিশন থাকবে, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট না যায় তাহলে আমরা এই কন্ডিশনটা ব্যবহার করতে পারবো। তাহলে এই কন্ডিশনটা আমাদের পরীক্ষার সময় মাঝে মধ্যে প্রমাণ দিয়ে দেয়। তাহলে আমাদের প্রমাণটা চলো আমরা দেখি এখন। আচ্ছা, এই ব্যাটারির তড়িৎচালক বল ই, যেখান থেকে আই কারেন্ট যাচ্ছে এবং আই কারেন্টটা এই এ বিন্দুতে যাওয়ার পর সেটা কিন্তু দুটো শাখায় বিভক্ত হয়ে যাচ্ছে। এ বি সি এই পথে যাচ্ছে I1 কারেন্ট এবং এ ডি সি এই পথে যাচ্ছে I2 কারেন্ট। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার দুটো লুপ। এটা 1 নম্বর লুপ, অর্থাৎ এইটা 1 নম্বর লুপ এবং এইটা হচ্ছে 2 নম্বর লুপ। হ্যাঁ, অর্থাৎ আমরা বলতে পারি যে এ বি ডি এ এটা একটা লুপ, এ বি ডি এ এই লুপের জন্য, এ বি ডি এ এই লুপের জন্য আমরা যদি কেভিএলটা কাজে লাগাই, কেভিএলটা কাজে লাগিয়ে আমরা কি পাবো? সেটা হচ্ছে যে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্সের গুণফল, দ্যাট ইজ I1 ইন্টু পি। এবার যেহেতু এই কারেন্টটা এদিকে যাচ্ছে তাহলে I2টা নেগেটিভ, তাহলে কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণফল মাইনাস I2 ইন্টু আর হয়ে যাবে, ইজ ইকুয়াল টু কেভিএল এ কী ছিল? কেভিএল এ ডান দিকে কী ছিল? তড়িৎচালক বলের সমষ্টির সমান। তো এই লুপে দেখো কোনো তড়িৎচালক বলই নেই, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ আমরা কি লিখতে পারি? I1 বাই I2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি আর বাই পি। আচ্ছা, এটা গেল প্রথম লুপ থেকে। এবার দ্বিতীয় লুপটা আমরা দেখি, বি সি ডি বি এই লুপ থেকে আমরা কি লিখতে পারি? বি সি ডি বি এই লুপ থেকে আমরা কি লিখতে পারি? বি সি ডি বি। এখান থেকেও তাহলে তোমার কিউ এর মধ্যে দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, হ্যাঁ, এবং এস এর মধ্যে দিয়ে যাচ্ছে I2 কারেন্ট। অর্থাৎ কি আমরা বলতে পারি? I1 কিউ, I1 কিউ মাইনাস I2 এস ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ I1 বাই I2 ইজ ইকুয়াল টু হচ্ছে এস বাই কিউ। তাহলে এখানে আমরা I1 বাই I2 ইজ ইকুয়াল টু আর বাই পি পেয়েছি, হ্যাঁ, আর এখানে I1 বাই I2 ইজ ইকুয়াল টু এস বাই কিউ। তাহলে দুটোরই লেফট হ্যান্ড সাইডে I1 বাই I2 আছে, তাহলে রাইট হ্যান্ড সাইডগুলো সমান হবে। অতএব আর বাই পি ইজ ইকুয়াল টু এস বাই কিউ, দ্যাট ইজ পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। তাহলে আমাদের কিন্তু যে ব্যালেন্সড কন্ডিশনটা সেটা কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম। সেটা কত? পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। স্বাভাবিকভাবেই এখানে আমরা যদি তিনটে রোধের মান যদি আমাদের জানা থাকে পি কিউ এবং আর, তাহলে কিন্তু অতি সহজেই আমরা আননোন রেজিস্ট্যান্সটা এস এর মান বের করতে পারবো। এই হচ্ছে হুইস্টন ব্রিজ। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মিটার ব্রিজ। মিটার ব্রিজ কি? এবং তোমাদেরকে আমি বলে রাখি যে মিটার ব্রিজ হচ্ছে হুইস্টন ব্রিজেরই কিন্তু
একটা অ্যাপ্লিকেশন বলতে পারো। মিটার ব্রিজ, আচ্ছা আচ্ছা, এই যে আমি বাদিকে দেখো মিটার ব্রিজ এঁকে নিয়েছি। এবার মিটার ব্রিজেরই কিন্তু একটা অ্যাপ্লিকেশান হচ্ছে, সরি বাদিকে আমি একটা হুইস্টোন ব্রিজ এঁকেছি, হুইস্টোন ব্রিজেরই একটা অ্যাপ্লিকেশান হচ্ছে মিটার ব্রিজ। হ্যাঁ, মিটার ব্রিজের সাহায্যে আমরা কী করি, মিটার ব্রিজের সাহায্যেও কিন্তু আমরা অজ্ঞাত রোধ পরিমাপ করতে পারি। তো অ্যাকচুয়ালি কি মিটার ব্রিজটা? মিটার ব্রিজটা হচ্ছে কাঠের পাটাতনের ওপর রাখা একটা 1 মিটার লম্বা ম্যাঙ্গানিন বা কনস্ট্যান্টাইন তার, যেটা হুইস্টোন ব্রিজের নীতির ওপরে কাজ করে। অর্থাৎ আমরা বলতে পারি যে হুইস্টোন ব্রিজের নীতির ওপরে কাজ করা এমন একটা ব্রিজ, সেটা হচ্ছে মিটার ব্রিজ। তাহলে মিটার ব্রিজের গঠনটা কি, আমরা একটু যদি আলোকপাত করি মিটার ব্রিজের গঠনের দিকে, দেখতে পাচ্ছ যে এখানে মিটার ব্রিজের এইখানে এইগুলো হচ্ছে তামার পাত, এইগুলো কাঠের পাটাতনের ওপর লাগানো থাকে 3টে তামার পাত, তার মধ্যে দেখতে পাচ্ছ যে 2টো এল শেপের তামার পাত লাগানো আছে এবং একটা সমান পাত লাগানো আছে, ঠিক আছে। আচ্ছা, এবার মিটার ব্রিজের 2টো গ্যাপ, এইটা একটা গ্যাপ, এইটা একটা গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে বাম দিকের ফাঁক এবং এটা হচ্ছে ডান দিকের ফাঁকা অংশ। হ্যাঁ, এবং এই ডান দিকের ফাঁকা অংশেই আমরা আননোন রেজিস্ট্যান্স, মানে যেটা আমরা বের করতে যাচ্ছি সেইটা এখানে লাগানো হয়, এখানে আমরা কিউ নাম দিয়েছি তার। এবং বাম দিকের যে ফাঁকা অংশ সেখানে একটা রোধ বাক্স লাগানো থাকে। তো রোধ বাক্সটা কি সেটা আমি তোমাদের বলে দিই, তোমরা রোধ বাক্স হয়তো বা জানবে। রোধ বাক্স হচ্ছে এমন একটা বাক্স যে বাক্সের মধ্যে অনেকগুলো রোধ লাগানো থাকে। অর্থাৎ আমরা কি বলতে পারি, রোধ বাক্সের ওপরে কিছু চাবি থাকে এবং সেই চাবির নিচে কিছু রোধ উল্লেখ করা থাকে, যেমন 1 ওহম, 2 ওহম, 10 ওহম, 100 ওহম, এই ধরনের চাবির নিচে কিন্তু রোধ লেখা থাকে, ঠিক আছে। এবার সেই চাবিগুলোকে তোলা যায়। এবার আমি যে চাবি তুলব সেই চাবির নিচে যে রোধটা আছে সেইটা কিন্তু সার্কিটে কানেক্ট হবে। অর্থাৎ আমি যদি 100 ওহমের যদি আমি চাবিটা তুলি তাহলে সার্কিটে 100 ওহম অ্যাড হবে। আমি যদি 100 ওহমের সঙ্গে আরেকটা 20 ওহমের চাবি তুলি তাহলে সার্কিটে 120 ওহম যুক্ত হবে। অর্থাৎ রোধ বাক্স হচ্ছে এমন একটা বাক্স যার মধ্যে অনেকগুলো রোধ থাকে। আচ্ছা, এবার আমি আরেকটু সার্কিটে চলে যাই, আমি হুইস্টোন ব্রিজের সঙ্গে এই সার্কিটটা মিলিয়ে বলি তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এ আর সি বিন্দুর মাঝখানে এখানে কিন্তু তারটা যুক্ত করা আছে 100 মিটার তার, 1 মিটার বা 100 সেন্টিমিটারের একটা লম্বা কনস্ট্যান্ট বা ম্যাগনেটিক তার, ঠিক আছে। এবার এর এ আর বি বাহুর মধ্যে পি রোধ লাগানো আছে। এই যে দেখো এ বাহু, এ আর বির মধ্যে পি রোধ, অর্থাৎ যে রোধ বাক্সটা লাগানো আছে তাকে আমরা পি নাম দিয়েছি। বি আর সি এর মধ্যে কিউ লাগানো আছে, বি এবং এই যে বি এবং সি এর মধ্যেখানে
কিউ যুক্ত করা আছে, ঠিক আছে। আচ্ছা, এবার এ আর সি এর মধ্যে একটা ব্যাটারি যুক্ত করা আছে এখানে আমি তাই করেছি, এ আর সি এর মধ্যেখানে একটা ব্যাটারি আমরা যুক্ত করেছি। এবং কি করা আছে, বি আর ডি এর মাঝখানে একটা গ্যালভানোমিটার যুক্ত করা আছে। তো এখানে আমরা কি করেছি, বি এর সঙ্গে একটা গ্যালভানোমিটার যুক্ত করেছি এবং গ্যালভানোমিটারের অপর প্রান্তের সঙ্গে একটা জকি যুক্ত করেছি। হ্যাঁ, তো জকিটা কি সেটা আমি তোমাদের বলে দিই। জকিটা মনে করতে পারো যে এটা মনে করতে একটা ধাতব বস্তু মনে করতে পারো। এর মাথার দিকটা খানিকটা চ্যাপ্টা থাকে, হ্যাঁ, এর মাথার দিকটা খানিকটা চ্যাপ্টা এবং এর পেছনে আরেকটা পেছনের অংশের সঙ্গে গ্যালভানোমিটার যুক্ত করা থাকে। অর্থাৎ কি, জকিটা কি, আমি দেখো এই গ্যালভানোমিটারের মধ্যে থেকে তারটা যুক্ত করে যদি আমি এইখানে এই 1 মিটার লম্বা তারের সঙ্গে যুক্ত করে দিতাম, তাহলে কিন্তু তারটাকে নড়ানো যেত না। কিন্তু আমি যদি গ্যালভানোমিটারের আরেকটা প্রান্তের সঙ্গে জকি যুক্ত করে দিই, তাহলে জকিটাকে নিয়ে আমি কিন্তু এই তারে, এই যে 1 মিটার লম্বা যে তারটা আছে সেই তারে আমি টাচ করাতে পারবো এবং এদিক ওদিক সরাতেও পারবো। অর্থাৎ জকিটা কি, জকিটা হচ্ছে যে এমন একটা সিস্টেম, একটা ধাতব অংশ যার মাথার দিকটা চ্যাপ্টা থাকে, সেটা কিন্তু কি আমি পছন্দ মতো তারের যে কোনো জায়গায় আমি টাচ করাতে পারবো এবং বাম দিক ডান দিক আমি সরাতে পারবো। এবং বাম দিক ডান দিকে সরালে যথাক্রমে রোধের মানও চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরো যে আমি যদি জকিটাকে এইখানে রাখি, তাহলে এডি অংশের রোধ কমবে, ডিসি অংশটা লেংথ বেশি আছে, ডিসি অংশের রোধ বাড়বে। জকিটাকে যদি আমি আরেকটু দূরে সরাই, তাহলে এইটা চলে যাবে এডি অংশ, তাহলে এই অংশটা দৈর্ঘ্যে বেড়ে গেল, মানে এই অংশটা রোধ বেড়ে গেল, আর ডিসি অংশটা দৈর্ঘ্যে কমে গেল, সেই অংশের রোধটাও কিন্তু কমে গেল। অর্থাৎ জকিটা নিয়ে আমি এই তারের সঙ্গে যেদিক সেদিক খুশি নড়াচড়া করতে পারি, যাতে এমনভাবে নড়াতে হবে যাতে কিনা গ্যালভানোমিটারের কাটার কোনো বিক্ষেপ না হয়, ঠিক আছে। আমাকে এই জকিটা নিয়ে এদিক সেদিক মানে যে কোনো জায়গায় আমি প্লেস করতে পারি, যাতে আমাকে দেখতে হবে গ্যালভানোমিটারের কোনো কাটার বিক্ষেপ না হয়। এবার ধরো এই পজিশানে ডিতে এসছে, তখন গ্যালভানোমিটারের কাটার কোনো পজিশান হচ্ছে না বা গ্যালভানোমিটারের কাটার কোনো বিক্ষেপ হচ্ছে না, তখন কিন্তু আমি তাহলে ব্যালেন্সড কন্ডিশন পেয়ে গেলাম। তখন আমি হুইস্টন ব্রিজের যে ব্যালেন্সড কন্ডিশনটা P/Q=R/S, সেটা আমি এখানে অ্যাপ্লাই করে এখানে আননোন রেজিস্ট্যান্সটা আমি বার করতে পারবো, ঠিক আছে। এবং কোথায় আমি ব্যালেন্সড কন্ডিশনটা পেলাম, এই লেংথটা আমি এই তারের সাহায্যে আমি মেজারমেন্ট করতে পারি, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম যে এইটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে এডি, মানে এই অংশে ব্যালেন্সড কন্ডিশনটা পাওয়া গেছে। অর্থাৎ এইখানে যখন আমি জকিটা নিয়ে সেট করেছি, তখন গ্যালভানোমিটারের কাটার কোনো বিক্ষেপ হচ্ছে না। এবং এইটুকু হচ্ছে ডিসি, অর্থাৎ আমি বলতে পারি যে গ্যালভানোমিটারের কাটার যেহেতু বিক্ষেপ হচ্ছে না, তাহলে P/Q = R/S। অ্যাকচুয়ালি আর কি, আর তো হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে এ আর পি এর এ আর ডি বিন্দুর মধ্যেখানে আর আছে, তো এ আর ডি বিন্দুর মধ্যে আর আছে, তাহলে এখানে এ আর ডি মানে এই অংশটুকুর রোধ আমরা আর ধরতে পারি, আমরা ধরে নিতে পারি এইটুকু অংশের রোধ আর। আর ডি আর সি এর মধ্যে আছে এস, অর্থাৎ ডি আর সি মানে তারের যে এইটুকু অংশের রোধ সেটাকে আমরা এস বলতে পারি। তাহলে P/Q = R/S। আর বলতে তাহলে এখানে রেজিস্ট্যান্স অফ এডি অংশের দৈর্ঘ্য ডিভাইডেড বাই এস। এস মানে কি, ডিসি অংশের রোধ, মানে রেজিস্ট্যান্স অফ ডিসি। P/Q = RAD/RDC, ঠিক আছে। তাহলে আর এডিটা কি, আর এডিটা হচ্ছে, মনে করলাম যে আমি যে তারটা নিয়েছি তার রোধাঙ্ক হচ্ছে রো, তার দৈর্ঘ্য হচ্ছে, আর ধরে নিলাম এইটুকু অংশের লেংথ হচ্ছে এল, আর এডিটা হচ্ছে এল। তাহলে আর এডিটা মানে এইটুকু এডি যদি এল হয়, তাহলে ডিসিটা কত হবে, এটা তো 100 সেন্টিমিটার লম্বা, তাহলে এটা অবশ্যই 100 - এল হবে ডিসিটা। তাহলে রো ইন্টু L/A ধরলাম তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। আর ডিসিটা তাহলে কত হবে, আর ডিসিটা হবে রো ইন্টু 100 - L/A। তাহলে আমরা যদি মানটা এখানে পুট করে দিই P/Q এর জায়গায়, তাহলে P/Q = দাঁড়ালো L/100 - L।
এখান থেকে আমাদের এই আননোন রেজিস্ট্যান্স কিউ এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। অর্থাৎ কিউ সমান সমান কী পেলাম, 100 মাইনাস এল বাই এল ইন্টু পি। এই সূত্র কাজে লাগিয়ে আমরা সহজেই আমরা মিটার বিজের সাহায্যে আমরা কোনো অজ্ঞাত রোধের মান আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, আশা করি তোমরা এই মিটার বিজের অংশটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা সরাসরি চলে যাব থার্ড চ্যাপ্টারে, ইউনিট 2 এর থার্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে তড়িৎ শক্তি ও ক্ষমতা। ইউনিট 2 চ্যাপ্টার 3 তড়িৎ শক্তি ও ক্ষমতা, ইলেকট্রিক এনার্জি অ্যান্ড পাওয়ার চ্যাপ্টারের নাম। আচ্ছা, আমরা কিন্তু স্ট্যাটিক ইলেকট্রিসিটি যখন আমরা পড়েছি তখন আমরা তোমাদের বলেছি যে আমি যখনই কিউ পরিমাণ আধানকে ভি বিভব প্রভেদ সম্পন্ন কোনো স্থানের মধ্যে দিয়ে নিয়ে যাই, তখন আমাকে যে কৃতকার্যটা করতে হয় সেটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। কিউ আধান সম্পন্ন কোনো কণাকে যদি আমি ভি বিভব প্রভেদ সম্পন্ন কোনো স্থানের মধ্যে দিয়ে নিয়ে যাই, তাহলে আমাকে যে কৃতকার্যটা করতে হবে সেটা ডাব্লিউ সমান সমান কিউ ইন্টু ভি। এদের যদি আমি এককটা দিয়ে লিখি, এসআই একক প্রত্যেকটার, আধানের একক তো কুলম, অর্থাৎ 1 কুলম, বিভব প্রভেদের একক ভোল্ট, অর্থাৎ 1 ভোল্ট সমান সমান কৃতকার্যের একক 1 জুল। তাহলে আমি এখান থেকে 1 জুল কাকে বলে এখান থেকে সহজেই বলতে পারবো। 1 জুল আমরা কাকে বলবো, যে 1 কুলম আধান সম্পন্ন কোনো কণাকে যদি 1 ভোল্ট বিভব প্রভেদ সম্পন্ন কোনো স্থানের মধ্যে দিয়ে নিয়ে যায়, তাহলে আমাকে যে কৃতকার্য করতে হবে সেটা হচ্ছে 1 জুল। আচ্ছা, এইবার এখানে আমরা জানি, এটাও আমরা পড়েছি এর আগে, যদি টি সময় ধরে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে প্রবাহিত আধান কত? প্রবাহিত আধান দ্যাট ইজ কিউ ইজ ইকুয়াল টু হয় হচ্ছে আই ইন্টু টি। এটা আমরা পড়েছি। টি সময় ধরে কোনো তড়িৎ বর্তনীর মধ্যে বা পরিবাহীর মধ্যে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে আধানের মান দাঁড়ায় কিউ ইজ ইকুয়াল টু আই টি। তাহলে আমরা এখানে কিউ এর মানটা এখানে পুট করে দেবো। তাহলে ডাব্লু সমান সমান কী দাঁড়াচ্ছে, ভি আই টি। এই ডাব্লু সমান সমান যে দাঁড়ালো ভি আই টি, এইটাই হচ্ছে ব্যয়িত তড়িৎ শক্তি। অর্থাৎ এখানে কি পেলাম, অর্থাৎ পেলাম যে ভি বিভব প্রভেদ সম্পন্ন কোনো স্থানের মধ্যে দিয়ে যদি টি সময় ধরে আই তড়িৎ প্রবাহিত হয়, তাহলে যে কৃতকার্য দাঁড়ায় ডাব্লু সেটা হচ্ছে ভি আই টি। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এই যে কৃতকার্য সেইটাই কিন্তু ব্যয়িত তড়িৎ শক্তি। তড়িৎ প্রবাহিত হলে যে তড়িৎ শক্তি ব্যয় হয় সেটা কত, সেটা হচ্ছে ডাব্লু সমান সমান ভি আই টি। আচ্ছা, এবার যদি বলি তড়িৎ ক্ষমতা কত, তোমরা জানো যে এই যে তড়িৎ শক্তি বা কৃতকার্যটাই তড়িৎ শক্তি। হ্যাঁ, তোমাকে যদি বলি যে ক্ষমতা কত, তাহলে ক্ষমতা কত হবে, ডাব্লু। পি সমান সমান কত হবে, তোমরা জানো সময়ের সাপেক্ষে কৃতকার্য করার হারকে ক্ষমতা বলবো। তাহলে এই যে কৃতকার্য করার হার অর্থাৎ ডাব্লু বাই টি, পি সমান সমান ডাব্লু বাই টি, কৃতকার্য করার হারকে আমরা ক্ষমতা বলবো। তাহলে তড়িৎ ক্ষমতা সমান সমান কত হলো, পি সমান সমান ডাব্লুর জায়গায় ভি আই টি বাই টি, তাহলে দাঁড়ালো ভি ইন্টু আই। তাহলে পাওয়ার সমান সমান দাঁড়ালো তড়িৎ ক্ষমতা ভোল্টেজ ইন্টু কারেন্ট, ভোল্টেজ ইন্টু কারেন্ট। ঠিক আছে, তো এইটাকে আমরা ওহমের সূত্র অনুযায়ী লিখতে পারি ভি সমান সমান আই আর। আমরা জানি অ্যাকর্ডিং টু ওহমস ল, তাহলে এখানে আই আর ইন্টু আই, তাহলে দাঁড়ালো আই স্কোয়ার আর
আবার ভিটাকে একই রেখে ওহমের সূত্র থেকে আমরা পাই ভি ইজ ইকুয়াল টু আই আর, অর্থাৎ আই মানে ভি বাই আর, তাহলে পেয়ে গেলাম ভি স্কোয়ার বাই আর। তাহলে তড়িৎ ক্ষমতার অ্যাকচুয়ালি আমরা তিনটে রাশিমালা পেলাম, সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু ভি আই ভোল্টেজ ইন্টু কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্টের স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স আই স্কোয়ার আর ইজ ইকুয়াল টু ভোল্টেজের স্কোয়ার ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবার আমরা জানি ক্ষমতার একক ওয়াট। তাহলে 1 ভোল্ট বিভব প্রভেদ সম্পন্ন কোনো স্থানের মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে তড়িৎ ক্ষমতা হয় হচ্ছে 1 ওয়াট। এবং তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি যে ক্ষমতার বড় একক হচ্ছে হর্স পাওয়ার। ক্ষমতার বড় একক হচ্ছে হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট। 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট। আচ্ছা, আশা করি তোমরা জায়গাটা বুঝতে পেরেছো। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বর্তনীতে ব্যয়িত ক্ষমতা। কারেন্ট যাওয়ার ফলে বর্তনীতে কত ক্ষমতা ব্যয় হয় বা ক্ষমতার অপচয় কত হয়। তাহলে আমরা একটা প্রথমে নর্মাল বা একটা জেনারেল সার্কিট আঁকি, যে সার্কিটে একটা বহির্রোধ আছে, একটা রেজিস্ট্যান্স এবং প্লেন একটা ব্যাটারি আছে। ব্যাটারি তো আদর্শ ব্যাটারি হওয়া সম্ভব না, তাই জন্য এর একটা অভ্যন্তরীণ রোধ থাকবে। অভ্যন্তরীণ রোধকে ধরে নিলাম আর, ব্যাটারির তড়িৎচালক বল ই, কারেন্ট যাচ্ছে আই, এবং এই বাইরের রোধ যেটা তার মান হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে তোমাকে যদি বলি যে এই সার্কিটের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, আয়ের মানটা কত, তোমরা অতি সহজেই বলবে আই ইজ ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। কেন? কারণ অ্যাকর্ডিং টু ওহমস ল ভি ইজ ইকুয়াল টু আই আর, মানে আই মানে হচ্ছে ভি বাই আর, মানে ব্যাটারির তড়িৎচালক বল ই ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স মানে বাইরের রোধ আর প্লাস অভ্যন্তরীণ রোধ আর, তাহলে এই হচ্ছে আর প্লাস আর। তাহলে বর্তনীতে ব্যয়িত ক্ষমতা কত? বর্তনীতে ব্যয়িত ক্ষমতা এক্ষুনি পড়ালাম, ক্ষমতার রাশিমালা পি জিরো ইজ ইকুয়াল টু কত, আই স্কোয়ার ইন্টু আর, আই স্কোয়ার ইন্টু আর। তাহলে আর মানে এখানে হবে আর প্লাস আর। তাহলে বর্তনীতে ব্যয়িত ক্ষমতা কত হলো, যে পি জিরো ইজ ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর প্লাস আর। কেন আই স্কোয়ার আর প্লাস আর কেন করলাম? কারণ এইটা হচ্ছে বাইরের রোধের জন্য আর এইটা হচ্ছে অভ্যন্তরীণ রোধের জন্য। অভ্যন্তরীণ রোধ জিরো হলে শুধুমাত্র আই স্কোয়ার ইন্টু আর হতো, কিন্তু যেহেতু অভ্যন্তরীণ রোধ আছে এবং বর্তনীতে টোটাল ব্যয়িত ক্ষমতা আমি বার করছি, তাই জন্য বর্তনীতে টোটাল ব্যয়িত ক্ষমতা হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর প্লাস আর। তাহলে এখানে যদি আমি আয়ের মানটা বসিয়ে দিই তাহলে কি পাবো, ই স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস আর, কারণ ওখান থেকে একটা আর প্লাস আর কেটে যাবে। তাহলে বর্তনীতে ব্যয়িত ক্ষমতা হচ্ছে পি জিরো ইজ ইকুয়াল টু ই স্কোয়ার বাই আর প্লাস আর। আচ্ছা, এবার যদি তোমাকে আমি বলি এই বর্তনীতে ব্যয়িত ক্ষমতা সর্বোচ্চ কখন হবে, অর্থাৎ আমি কখন বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাবো। বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার শর্ত, এটা পরীক্ষার সময় মাঝে মধ্যে দিয়ে দেয়। বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার শর্ত কি? দেখো, তার আগে একটা জিনিস বুঝতে হবে যে এইখানে ক্ষমতার যে রাশিমালা, সেখানে আমি এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর, আরেকটা হচ্ছে আই স্কোয়ার ইন্টু স্মল আর। তো এখানে ব্যাটারির অভ্যন্তরীণ রোধের জন্য যে ছোট হাতের আরের জন্য যে ক্ষমতার যে অপচয়টা হচ্ছে আই স্কোয়ার ইন্টু ছোটো হাতের আর, এইটা কিন্তু কোনো কাজে আসে না। এইটাকে আমরা কোনো কাজে লাগাতে পারি না, এটা টোটাল অপচয়। কিন্তু এই যে বাকি অংশটা অর্থাৎ আই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর, অর্থাৎ বহির্বর্তনীর এগেনস্টে যে বহির্রোধের এগেনস্টে যে ক্ষমতার ব্যয়টা হচ্ছে, সেটাকে আমরা কাজে লাগাতে পারি এবং এই ক্ষমতা কাজে লাগিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম
তড়িৎ যন্ত্রকে আমরা চালাতে পারি। আই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর, অর্থাৎ বাইরের রোধের এগেনস্টে যে ক্ষমতার অপচয়টা হচ্ছে সেটাকে কাজে লাগিয়ে আমরা তড়িৎ যন্ত্র কাজে লাগাতে পারি বা তড়িৎ যন্ত্র আমরা চালাতে পারি। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে বলেছে সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার শর্ত। তাহলে সর্বোচ্চ ক্ষমতা যদি আমাকে পেতে হয় তাহলে আমাকে এইটার এগেনস্টে সর্বোচ্চ ক্ষমতা বার করতে হবে, কারণ এইটা তো কোনো কাজে আসবে না, আই স্কোয়ার ইন্টু ছোটো হাতের আর তো কোনো কাজে আসবে না। তাহলে আমাদের সর্বোচ্চ ক্ষমতা পাবো কখন? পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, অর্থাৎ বাইরের রোধটা যখন, বাইরের রোধের এগেনস্টে ক্ষমতাটা যখন অপচয়টা আমরা বের করব তখন আমরা সর্বোচ্চ ক্ষমতাটা পাবো। অর্থাৎ পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর এর জায়গায় আয়ের যদি মানটা বসিয়ে দিই তাহলে এখান থেকে কী পাবো? ই স্কোয়ার আর ডিভাইডেড বাই আর প্লাস আর তার হোল স্কোয়ার। আচ্ছা, এইবার তোমরা জানো যে সর্বোচ্চ ক্ষমতা যদি আমাকে বের করতে হয় তাহলে কিন্তু আমাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো করতে হবে। এখন প্রশ্নটা হলো যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ পি এর ডেরিভেটিভ করব আমরা কার রেসপেক্টে ডেরিভেটিভ করব তাকে আমরা জিরো করব। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো হয়, তোমরা জানো যে কোনো একটা রাশিমালার যদি আমরা সর্বোচ্চ বা চরম বা অবমান বার করতে চাই তাহলে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে জিরোর সঙ্গে সমান করতে হয়। তাহলে এখানে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কার রেসপেক্টে জিরো করব। এখানে একটা জিনিস দেখো, তড়িৎচালক বল এটা কিন্তু ধ্রুবক, কারণ একটা ব্যাটারি তড়িৎচালক বলের মান কনস্ট্যান্ট, অভ্যন্তরীণ রোধের মানও কনস্ট্যান্ট। তাহলে আমাকে কিন্তু বাইরের রোধের এগেনস্টে আমাকে, অর্থাৎ আর এর এগেনস্টে আমাকে ডেরিভেটিভ জিরো করতে হবে। অর্থাৎ আমাকে ডিপি ইজ ইকাল টু ডিআর, ডিপি বাই ডিআর ইজ ইকাল টু জিরো করতে হবে। এইটা করলে আমরা যদি জিরোর সঙ্গে সমান করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে শর্তটা পেয়ে যাব। আচ্ছা, এবার যদি আমরা ডেরিভেটিভটা জিরো করি তাহলে তোমরা এটা নিশ্চয়ই পড়ে থাকবে, ডিডিএক্স অফ ডেরিভেশনের ফর্মুলা এইচ জি বাই এইচ ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার এইচ ইন্টু ডিজি ডিএক্স মাইনাস জি ইন্টু ডিএইচ ডিএক্স। তো এই ফর্মুলা আমি এখানে কাজে লাগাবো, অর্থাৎ নিচে এইচ স্কোয়ার, দ্যাট ইজ এইচ স্কোয়ার মানে আর প্লাস আর তার হোল টু দি পাওয়ার 4 হয়ে যাবে, আর প্লাস আর তার হোল স্কোয়ার ইন্টু এইটার ডেরিভেটিভ ডিজি ডিএক্স মানে এইটা ডেরিভেটিভ তাহলে কত করলে হবে? 2 স্কোয়ার হচ্ছে আর এর রেসপেক্টে মাইনাস এইটা কনস্ট্যান্ট মানে ই স্কোয়ার আর কনস্ট্যান্ট ইন্টু এইটার ডেরিভেটিভ তাহলে কত হবে? 2 ইন্টু আর প্লাস আর, এইটা ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এখান থেকে আমরা কি কমন নিচ্ছি? 2 স্কোয়ার ইন্টু আর প্লাস আরটা কমন, 2 স্কোয়ার ইন্টু আর প্লাস আর কমন নিলে আর প্লাস আর মাইনাস 2r ইজ ইকুয়াল টু 0। অতএব দেখা যাচ্ছে যে আর মাইনাস আর ইজ ইকুয়াল টু আর, অর্থাৎ এইটা তাহলে কি হলো? অর্থাৎ বর্তনীতে যখন অভ্যন্তরীণ রোধ আর বাইরের রোধ যখন সমান হয়ে যাবে তখন কিন্তু আমরা বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাবো। আর ইজ ইকুয়াল টু আর, অর্থাৎ কী পেলাম? বর্তনীর অভ্যন্তরীণ রোধ এবং বাইরের রোধ এরা যখন পরস্পর সমান হয়ে যাবে তখন কিন্তু আমরা বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পেয়ে যাব। এবং বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতার মানটা কত হবে? পি ম্যাক্স যদি বলি তাহলে সেটা কত হবে? পি ম্যাক্স, তাহলে এখানে আমরা আরের জায়গায় ছোটো হাতের আর বসিয়ে দেবো, এখানেও আরের জায়গায় ছোটো হাতের আর বসিয়ে দেবো, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে ই স্কোয়ার বাই 4 ক্যাপিটাল আর বা ই স্কোয়ার বাই 4 ছোটো হাতের আর, কারণ আমি এখানে আরের জায়গায় ছোটো হাতের আরও বসাতে পারি, বড়ো হাতের আরও বসাতে পারি। তাহলে পি ম্যাক্স ইকুয়াল টু ই স্কোয়ার বাই 4r বাই ই স্কোয়ার বাই 4r। ঠিক আছে, এটা হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার রাশিমালা।
এবার তোমাদের একটা বইয়ের মধ্যে গ্রাফ আছে সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার জন্য, একটা লেখচিত্র আছে পাওয়ারের সঙ্গে আর এর গ্রাফের নেচারটা হচ্ছে এরকম। এই যে টপমোস্ট পয়েন্টটা, এইটা হচ্ছে পাওয়ার ম্যাক্স, অর্থাৎ এটা পি ম্যাক্স, এই টপমোস্ট পয়েন্টটা হচ্ছে পি ম্যাক্স। এবং কখন সেটা সর্বোচ্চ? যখন এই আর এর মানটা আর এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং তারপরে দেখো এখানে যখন যদি আর এর মান যদি আরও বাড়াই আমি, তাহলে কিন্তু আবার পাওয়ারের মান কমে যাচ্ছে। অর্থাৎ বড় আর এবং ছোট আর এরা যখন পরস্পর সমান হয়ে যাবে, তখন আমরা বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাচ্ছি। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমরা পড়ব বৈদ্যুতিক শক্তির একক। বৈদ্যুতিক শক্তির একক দুরকম হয়। বৈদ্যুতিক শক্তির একক এক নম্বর ওয়াট আওয়ার এবং 2 নম্বর হচ্ছে কিলোওয়াট আওয়ার বা বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। ওয়াট আওয়ারটা কি? ওয়াট আওয়ার হচ্ছে 1 ওয়াট ক্ষমতা বিশিষ্ট কোনো যন্ত্র যদি 1 ঘন্টা ধরে চলে, তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি অপচয় হবে সেটাকে আমরা বলবো 1 ওয়াট আওয়ার। অর্থাৎ ওয়াট আওয়ার মানে হচ্ছে 1 ওয়াট ইন্টু 1 আওয়ার। আচ্ছা, 1 ওয়াট 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড, এবং ওয়াট ইন্টু সেকেন্ড মানে হচ্ছে জুল, তাহলে আমরা লিখতে পারি 3600 জুল। হ্যাঁ, অর্থাৎ 1 ওয়াট আওয়ার মানে হচ্ছে 3600 জুল। ওয়াট আওয়ারকে আমরা অনেক সময় এরকম করেও লিখি। ওয়াট আওয়ার, যেহেতু ওয়াট মানে হচ্ছে পাওয়ারের একক, তাহলে পাওয়ারের একককে আমরা ভি ইন্টু আয়ের এককও লিখতে পারি। ভি এর একক হচ্ছে ভোল্ট, আয়ের একক হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু আওয়ার, ঠিক আছে। যে কোনো একভাবে লেখা যায়। ওয়াট আওয়ার মানে 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার গুণ 1 আওয়ার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ওয়াট আওয়ারের সঙ্গে জুলের সম্পর্ক। আর কিলোওয়াট আওয়ার বা কিলোওয়াট আওয়ারটা কি? কিলোওয়াট আওয়ারটা হচ্ছে তড়িৎ শক্তি ক্ষমতার তড়িৎ শক্তির অপচয়ের সবথেকে বড় একক কিলোওয়াট আওয়ার বা বিওটি, যেটা আমাদের ব্যবহারিক একক। হ্যাঁ, এবং এটাকে আমরা শুধুমাত্র ইউনিটও বলতে পারি। বিওটি মানে বোর্ড অফ ট্রেড ইউনিট। কিলোওয়াট আওয়ারটা কি? যে 1 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট কোনো যন্ত্র যদি 1 ঘন্টা ধরে চলে, তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি অপচয় হবে তাকে আমরা বলবো 1 কিলোওয়াট আওয়ার বা 1 বিওটি, ঠিক আছে। 1 কিলোওয়াট মানে তো 1000 ওয়াট, এবং 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এই দুটো গুণ করলে হয়ে যাচ্ছে 3 ইন্টু 6 ইন্টু 10⁶ জুল, অর্থাৎ কিলোওয়াট আওয়ার বা বিওটি মানে হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। এবং পরীক্ষার সময় যদি বিওটি দিয়ে অঙ্ক দেয়, তাহলে বিওটির জন্য এই ফর্মুলাটা ইউজ করবে। বিওটি বের করার ফর্মুলা হচ্ছে বিওটি ইজ ইকুয়াল টু ওয়াট ইন্টু আওয়ার ডিভাইডেড বাই 1000, বা ওয়াটের জায়গায় আমি ভোল্টেজ দিয়েও লিখতে পারি। ভোল্টেজ ইন্টু অ্যাম্পিয়ার, ওয়াট মানে ভোল্টেজ ইন্টু অ্যাম্পিয়ার ইন্টু আওয়ার ডিভাইডেড বাই 1000। তো এই দুটো মেনলি তড়িৎ শক্তি পরিমাপের একক। আচ্ছা, এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বৈদ্যুতিক ফিউজ কি। ফিউজ, দেখো আমাদের বাড়িতে বিভিন্ন রকম তড়িৎ যন্ত্র আমরা ব্যবহার করি এবং বিভিন্ন রকম আমাদের তড়িৎ বর্তনীও আমরা তৈরি করে থাকি। তো তড়িৎ বর্তনীর যে পরিবাহী তার বা তড়িৎ যন্ত্রের মধ্যে যে তারটা থাকে, তারা মেনলি রূপো বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়। এবার প্রত্যেকটি ধাতুরই নির্দিষ্ট গলনাঙ্ক আছে, এবং রূপো বা অ্যালুমিনিয়ামও তারও একটা নির্দিষ্ট গলনাঙ্ক আছে। তারা নির্দিষ্ট উষ্ণতায় গলে যায়। এবার মনে করো যে কোনো একটা কারণে মূল প্রবাহ, বর্তনীর মূল প্রবাহ অনেক বেড়ে গেল, বা কোনো শর্ট সার্কিটের কারণে বর্তনীর মূল প্রবাহ অনেক বেড়ে গেল, তখন ওই ধাতব তার কিন্তু কি হয়, অতি সহজেই গলনাঙ্কে চলে যায়। গলনাঙ্কে গিয়ে কিন্তু কি হয়, তারা পুড়ে যায়, তারটা পুড়ে যায়, অর্থাৎ বর্তনী কিন্তু নষ্ট হয়ে যায়।
বা অনেক সময় আগুন লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো এই দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা কিন্তু শ্রেণী সমবায়ে ফিউজ তারকে আমরা যুক্ত করি। হ্যাঁ, তো ফিউজ তারটা কি? ফিউজ তারটা হচ্ছে 3 ভাগ সীসা প্লাস 1 ভাগ টিন। 3 ভাগ সীসা এবং 1 ভাগ টিনের তৈরি একটা সংকর ধাতুর তার, যেটা কিন্তু বর্তনীর মধ্যে শ্রেণী সমবায়ে যুক্ত করা থাকে। এবং এর আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে ফিউজ তারের রোধটা খুব বেশি থাকে এবং গলনাঙ্কটা খুব কম। তাহলে কি হয়, যখন বর্তনীতে কোনো কারণে যদি কারেন্টের মান বেড়ে যায়, তাহলে কিন্তু কি হয় যে ওই যে ধাতব তারের গলনাঙ্কে পৌঁছানোর আগেই ফিউজ তার কিন্তু গলে যায়, কারণ এর যেহেতু গলনাঙ্ক খুব কম। এবং কি হয়, ফিউজ তারের গলনাঙ্ক কমে যাওয়ার জন্য ফিউজ তার সহজেই ছিঁড়ে যায়, অর্থাৎ সে বর্তনীকে ছিন্ন করে দেয় এবং আমাদের যে বিভিন্ন তড়িৎ যন্ত্র সার্কিটে লাগানো আছে সেগুলো বেঁচে যায়। তো এইভাবে ফিউজ তার কিন্তু আমাদের উপকার করে। আচ্ছা, এবার আমরা বৈদ্যুতিক যন্ত্রের রেটিং পড়ব। এটা একটা নতুন টপিক, বৈদ্যুতিক যন্ত্রের রেটিং। বৈদ্যুতিক যন্ত্রের রেটিং দুরকম রেটিং হয়। একটা হচ্ছে ভোল্টেজ রেটিং, একটা হচ্ছে পাওয়ার ওয়াট রেটিং। ভোল্টেজ রেটিং এবং ওয়াট রেটিং এই দুরকম মেনলি রেটিং হয়। তো ভোল্টেজ রেটিংটা কি? প্রত্যেকটা তড়িৎ যন্ত্রে কিন্তু হচ্ছে বিভব প্রভেদ নির্ভর, অর্থাৎ প্রত্যেকটা তড়িৎ যন্ত্রে তার দুপাশে কত বিভব প্রভেদ অ্যাপ্লাই করলে তারা সর্বাধিক কার্যক্ষম হবে। অর্থাৎ যদি বৈদ্যুতিক বাল্ব হয় তাহলে সে সর্বাধিক উজ্জ্বলভাবে জ্বলবে, বা বৈদ্যুতিক ফ্যান হলে সেটা ফুল স্পিডে ঘুরবে, সেটা কিন্তু নির্দিষ্ট থাকে। এবং সেই যে নির্দিষ্ট ভোল্টেজের মানটা, যেই ভোল্টেজের মানে তড়িৎ যন্ত্রগুলো সর্বাধিক কার্যক্ষমতা পায়, সেইটা কিন্তু তড়িৎ যন্ত্রের গায়ে লেখা থাকে। এই যে তড়িৎ যন্ত্রের গায়ে লেখা থাকে একেই আমরা ভোল্টেজ রেটিং বলবো। যেমন তোমাদের একটা উদাহরণ দিয়ে বলি, যে আমাদের গৃহস্থালিতে যেগুলো আমরা বৈদ্যুতিক যন্ত্র আমরা ব্যবহার করি প্রত্যেকটাই চলে হচ্ছে 220 ভোল্টেজে। গৃহস্থালিতে আমরা যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলো সবগুলোই চলে 220 ভোল্টেজে। অর্থাৎ 220 ভোল্ট যদি আমি সেই তড়িৎ যন্ত্রে ভোল্টেজটা অ্যাপ্লাই করি, তাহলে সেই তড়িৎ যন্ত্রটা কিন্তু ক্ষতি না হয়ে সে সর্বাধিক কার্যক্ষমতা দেবে। অর্থাৎ বৈদ্যুতিক বাতি যদি হয় তাহলে সে ফুললি গ্লো করবে, এবং বৈদ্যুতিক ফ্যান হলে সে কিন্তু ফুল ফেজে কিন্তু চলবে। এবার 220 ভোল্টের থেকে তুমি যদি কম ভোল্টেজ দাও তাহলে কিন্তু কি হবে, বৈদ্যুতিক বাল্ব মানে ফুললি গ্লো হবে না এবং বৈদ্যুতিক ফ্যানও ধীরে ধীরে ঘুরবে। বা কোনো কারণে যদি সার্কিটে 220 ভোল্টেজের বেশি ভোল্টেজ তুমি দিয়ে দাও, তাহলে কিন্তু কি হবে যে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, বিভিন্ন তড়িৎযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং তারা নষ্ট হয়ে যাবে। তো এই যে বিষয়টা ভোল্টেজ রেটিং হচ্ছে এইটাই, তড়িৎযন্ত্রের গায়ে লেখা থাকবে যে ভোল্টেজ অ্যাপ্লাই করলে তারা সর্বাধিক কার্যক্ষমতা দেবে, এটাই হচ্ছে ভোল্টেজ রেটিং। তো আমাদের বাড়িতে বা গৃহস্থালিতে তো একাধিক তড়িৎযন্ত্র থাকে, টিউব থাকে, ফ্যান থাকে, লাইট, বিভিন্ন রকম আরও অনেক যন্ত্রপাতি থাকে, টিভি, ফ্রিজ, এগুলো থাকে। প্রত্যেকটাই তোমার 220 ভোল্টে চলে। তাহলে আমাদের কিন্তু একই ভোল্টেজে যেহেতু সবগুলো তড়িৎযন্ত্র চলে, তাহলে আমাদেরকে কিন্তু সেই সমস্ত তড়িৎযন্ত্রকে অবশ্যই যুক্ত করতে হবে সমান্তরাল সমবায়। কারণ তোমাদের আমি পড়িয়েছি রোধে, যখন আমরা ওহমের সূত্র চ্যাপ্টার পড়েছি তখন তোমাদের সমান্তরাল সমবায় পড়ানোর সময় বলেছি যে সমান্তরাল সমবায়ের মধ্যে দিয়ে কিন্তু প্রত্যেকটা তড়িৎযন্ত্রের দুপাশে একই ভোল্টেজ যায়, প্রত্যেকটা রোধের দুপ্রান্তে ভোল্টেজ ডিফারেন্সটা একই থাকে। অর্থাৎ বিভিন্ন যন্ত্রপাতি যদি একই ভোল্টেজে চালাতে হয় তাহলে কিন্তু আমাদের সেই সমস্ত যন্ত্রপাতিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। তো এই গেল ভোল্টেজ রেটিং। এবার ওয়াট রেটিংটা কি? ওয়াট রেটিংটা হচ্ছে, দেখো প্রত্যেকটা তড়িৎযন্ত্র একই ভোল্টেজে চলে বটে,
কিন্তু প্রত্যেকটা তড়িৎ যন্ত্রের তো ক্ষমতা বিভিন্ন রকম। হ্যাঁ, বাজারে 9 ওয়াটের বাল্ব পাওয়া যায়, 15 ওয়াট, 25 ওয়াট, এই সমস্ত বাল্ব আমরা ব্যবহার করতে পারি বা লাইট ব্যবহার করতে পারি। তো প্রশ্নটা হচ্ছে তাহলে তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ, প্রত্যেকটা বাল্বই তো একই ভোল্টেজে চলছে, 220-তে চলছে, কিন্তু প্রত্যেকে কিন্তু একক সময়ে সমান তড়িৎ শক্তি কিন্তু অপচয় করছে না। বিভিন্ন তড়িৎ যন্ত্র একক সময়ে কিন্তু বিভিন্ন পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করছে। এইবার কোন যন্ত্র কতটা তড়িৎ শক্তি অপচয় করবে বা তার ক্ষমতা কত সেটাও কিন্তু সুনির্দিষ্ট থাকে এবং সেটা সেই তড়িৎ যন্ত্রের গায়ে লেখা থাকে। এবং এই যে লেখা থাকে বিভিন্ন তড়িৎ যন্ত্রের গায়ে তার যে ক্ষমতা কত সেটা যে লেখা আছে, এই লেখাটাকে আমরা বলবো ওয়াট রেটিং। যেমন ধরো 220 ভোল্ট, কোনো বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট। এই কথাটার কি অর্থ? এই কথাটার অর্থ হচ্ছে, এবং দেখতেই পাচ্ছ যে একসঙ্গে কিন্তু ভোল্টেজ রেটিং এবং ওয়াট রেটিং করা আছে। হ্যাঁ, তাহলে এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে যে বাল্বটির দুপ্রান্তে যদি 220 ভোল্টেজ তুমি দাও তাহলে কিন্তু বাল্বটা সর্বোচ্চ কার্যক্ষমতা পাবে এবং এই সময় বাল্বটা সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি অপচয় করবে। এইটা হচ্ছে এই কথাটার অর্থ। অর্থাৎ আমরা কোনো তড়িৎ যন্ত্রে একসঙ্গে ভোল্টেজ রেটিং এবং ওয়াট রেটিং দেখতে পাই। ঠিক আছে, তো এবার আমাদের জানতে হবে যে এই রেটিং যে লেখা থাকে সেখান থেকে আমাদের উপকারটা কি, আমরা কি জানতে পারি। আমাদের ভোল্টেজ রেটিং তো করা আছে বিভিন্ন যন্ত্রের গায়ে, ভালো কথা, কিন্তু আমরা সেই রেটিং থেকে আমরা কি জানতে পারি? দেখো, রেটিং থেকে আমরা অনেক কিছু জানতে পারি। যেমন প্রথম কথা জানতে পারি যে এই তড়িৎ যন্ত্রের কোনো একটা তড়িৎ যন্ত্রের গায়ে লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট, তাহলে আমরা সহজে এখান থেকে কিন্তু এই তড়িৎ যন্ত্রের মধ্যে কারেন্ট কত যাচ্ছে সেটা কিন্তু আমরা পেয়ে যেতে পারি। কারেন্ট কত যাচ্ছে আমরা জানি, কারেন্ট মানে হচ্ছে পাওয়ার বাই ভোল্টেজ। তাহলে এখানে আমরা 100 বাই 220, 100 ওয়াট বাই 220 ভোল্টেজ করে কিন্তু কত কারেন্টের মান যাচ্ছে সেটা কিন্তু আমরা সহজে এত অ্যাম্পিয়ার বার করতে পারি। ঠিক আছে, বা রোধের মানও বের করতে পারি। রোধ মানে কি? রোধ মানে ভি বাই আই, ভোল্টেজ বাই কারেন্ট। ভোল্টেজ তো আমরা জানি 220 ভোল্ট, আর কারেন্টের মানটা আমরা এখান থেকে আগে পাবো। সেই মানটা যদি আমি এখানে বসিয়ে দিই এত অ্যাম্পিয়ার, তাহলে কিন্তু আমি কত ওহম, অর্থাৎ এই যে আমি তড়িৎ যন্ত্রটা আমি নিচ্ছি তার মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে এবং তার রোধ কত সেটা আমরা জানতে পারি। ঠিক আছে, আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানতে পারি এই রেটিং থেকে, যেমন হচ্ছে সরবরাহ লাইনের নিরাপত্তা। অর্থাৎ ধরো আমি একটা হিটার কিনলাম, বৈদ্যুতিক হিটার, তার গায়ে লেখা আছে 220 ভোল্ট 2000 ওয়াট। তাহলে এটা কি আদৌ যে আমার যে বাড়িতে মিটার সার্কিট করা আছে সেটার জন্য কি আদৌ উপযুক্ত কিনা সেটা কিন্তু আমি এখান থেকে বুঝে নিতে পারি। এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, I = P/V করব, দ্যাট ইজ 2000 ওয়াট ডিভাইডেড বাই 220 ভোল্টেজ। এটা করে সামথিং 9.1 ধরলাম, এত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। কিন্তু কোনো একটা বাড়ির মিটার সার্কিটে এবং ফিউজ 5 অ্যাম্পিয়ার তার লাগানো আছে, মিটারে এবং ফিউজে 5 অ্যাম্পিয়ার তার লাগানো আছে, তাহলে কিন্তু এই হিটারটি কিন্তু সেই বাড়ির জন্য উপযুক্ত হবে না, কারণ ফিউজ তার 5 অ্যাম্পিয়ারের আছে। সুতরাং এই হিটার যদি সেই সার্কিটে লাগানো যায় তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে কিন্তু আমরা সরবরাহ লাইনের নিরাপত্তার সম্বন্ধে আমরা নিশ্চিত হতে পারি। আচ্ছা, এইবার যেটা আমরা পড়ব সেটা এইচএসের জন্য তো বটেই, সেটা নিট এবং জয়েন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে তড়িৎ যন্ত্রের সমবায়ের ক্ষমতা। তড়িৎ যন্ত্রের সমবায়ের ক্ষমতা সিরিজ কম্বিনেশন প্রথমে আমরা করব। সিরিজ কম্বিনেশন
তড়িৎ যন্ত্রের সমবায়ের ক্ষমতা। এইবার আমরা কি করব, দুটো তড়িৎ যন্ত্র বা তুমি আরও বেশি করতে পারো, আমরা দুটো তড়িৎ যন্ত্র নিয়ে করব। দুটো তড়িৎ যন্ত্রকে আমরা প্রথমে শ্রেণী সমবায়ে যুক্ত করব এবং তারপরে আমরা কি দেখব, তারপরে আমরা দেখব তাদের ক্ষমতার কি রাশিমালা দাঁড়ায়। তাহলে আমরা দুটো বাল্ব নিচ্ছি, তাদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত করলাম এবং তাদের দু প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স দিলাম ভি, তাদের দু প্রান্ত ভি উৎসের সঙ্গে যুক্ত করেছি। এবার আমি বাল্ব দিয়েছি, তুমি অন্য কোনো তড়িৎ যন্ত্রও দিতে পারো বা দুটোর জায়গায় তিনটে চারটাও দিতে পারো, আমি দুটো দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এবার ধরে নাও এই যে দুটো বাল্ব, তাদের রেটিং হচ্ছে, তাদের ভোল্টেজ ভি, পাওয়ার এর পাওয়ার হচ্ছে P1 প্রথম বাল্বের, দ্বিতীয় বাল্বের পাওয়ার হচ্ছে P2, প্রথম বাল্বের রেজিস্ট্যান্স হচ্ছে R1, কারণ এখান দিয়ে আই কারেন্ট যাচ্ছে। একটা কথা বলে দিই, যেহেতু শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে, আই কারেন্ট কিন্তু দুটো বাল্বের মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে, আই কারেন্ট যাবে। আচ্ছা, আই কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে রোধ কত, R1 কত, প্রথম বাল্বের রেজিস্ট্যান্স হচ্ছে, পাওয়ার মানে হচ্ছে ভি স্কোয়ার বাই আর, তাহলে আর মানে হচ্ছে ভি স্কোয়ার বাই পি, ভি স্কোয়ার বাই P1, এইটার রেজিস্ট্যান্স হচ্ছে R2, সেটা কত, ভি স্কোয়ার বাই P2। এইবার একটা কথা ভালো করে বোঝো, দুটো বাল্বকে আমি শ্রেণী সমবায়ে যুক্ত করেছি এবং যাদের তড়িৎ উৎসের মধ্যে ভি তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করেছি, অর্থাৎ ভি তড়িৎ উৎস থেকে যে ভোল্টেজটা যাচ্ছে সেটা কিন্তু এখানে আসার পর দুটো ভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ এই ভি ভোল্টেজের কিছু অংশ পাবে প্রথম বাল্ব এবং কিছু অংশ পাবে দ্বিতীয় বাল্ব। অর্থাৎ কি বলতে যাচ্ছি আমি, তাদের যে ভোল্টেজ, তাদের যে রেটেড ভোল্টেজ, তার থেকে কিন্তু তারা কম ভোল্টেজ পাচ্ছে। এই তাদের যে রেটেড ভোল্টেজ আছে তার থেকে তারা কম ভোল্টেজ পাচ্ছে। অর্থাৎ কি, তারা কিন্তু উজ্জ্বলভাবে জ্বলছে না, তারা কিন্তু উজ্জ্বলভাবে জ্বলছে না। যদি উজ্জ্বলভাবে না জ্বলে তাহলে কিন্তু কি হচ্ছে, যে এদের যে পাওয়ারটা লেখা আছে সেই রকম পাওয়ার কিন্তু তারা কনজিউম করছে না। অর্থাৎ তাদের দ্বারা কনজিউমড পাওয়ার সেটা কিন্তু তাদের রেটেড পাওয়ার অপেক্ষা কম থাকছে। তাহলে তারা কত পাওয়ার কনজিউম করছে সেটা আমরা বার করি। তাহলে পাওয়ার কনজিউমটা কত, পাওয়ার কনজিউমটা যদি আমি বার করি, প্রথম বাল্বের ক্ষেত্রে P1 ড্যাশ সেটা কত, আই স্কোয়ার ইন্টু R1, প্রথম বাল্বের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে এবং তার রেজিস্ট্যান্স হচ্ছে R1, এবং দ্বিতীয় বাল্বের ক্ষেত্রে পাওয়ার কনজিউমটা হচ্ছে P2 ড্যাশ ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু R2। তাহলে এবার যদি আমি P1 ড্যাশ বাই P2 ড্যাশ করে দিই তাহলে পেয়ে যাচ্ছি R1 বাই R2। এবার R1 আর R2 এর মানটা যদি আমি এখান থেকে বসাই তাহলে ভাগ করে পেয়ে যাচ্ছি P2 বাই P1। দেখো এটা কিন্তু খুব একটা আমরা ইম্পর্টেন্ট রিলেশন পেলাম, সেটা হচ্ছে P1 ড্যাশ বাই P2 ড্যাশ ইজ ইকুয়াল টু P2 বাই P1। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে P1 ড্যাশ সেটা প্রপোর্শনাল টু হচ্ছে 1 বাই P1। অর্থাৎ কি দেখতে পাচ্ছি আমি, যে পাওয়ার যেটা কনজিউম করছে সেটা কার সঙ্গে ব্যস্তানুপাতিক, সেটা ব্যস্তানুপাতিক হচ্ছে তার যে রেটেড পাওয়ার তার সঙ্গে ব্যস্তানুপাতিক। এটা খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন এই কারণে, তাহলে বুঝতেই পারছো যে ব্যয়িত তড়িৎ শক্তি কার বেশি হবে, ব্যয়িত তড়িৎ শক্তি বেশি হবে যার ক্ষমতা কম, যে বাল্বের তড়িৎ ক্ষমতা কম তার ব্যয়িত শক্তি বেশি হবে। অর্থাৎ আমি এখানে বলতে পারি P consumed proportional to P rated। অর্থাৎ ধরে নাও আমি এখানে সার্কিটে 40 ওয়াট আর 60 ওয়াটের, এটা 60 ওয়াট এটা 40 ওয়াটের দুটো বাল্ব লাগিয়েছি, তাহলে 60 ওয়াটের বাল্বটা কিন্তু পাওয়ার কনজিউম কম করবে। কারণ এখানে বুঝতেই পারছো আমি এখানে দেখিয়ে দিলাম যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, হ্যাঁ, যার রেটেড পাওয়ার বেশি সে পাওয়ার কম কনজিউম করবে, যার রেটেড পাওয়ার কম সে পাওয়ার বেশি কনজিউম করবে। অর্থাৎ 40 ওয়াট এবং 60 ওয়াটের যদি দুটো বাল্ব যুক্ত করা থাকে তাহলে 40 ওয়াটের বাল্ব বেশি উজ্জ্বল সহ জ্বলবে এবং 60 ওয়াটের বাল্ব কম উজ্জ্বল সহ জ্বলবে।
এইটাকে আমি বাল্বের ক্ষেত্রে ব্রাইটনেস বলেও চিহ্নিত করতে পারি। পাওয়ার কনজিউমটাকে আমরা ব্রাইটনেস দিয়েও চিহ্নিত করতে পারি। অর্থাৎ বাল্বের ক্ষেত্রে ব্রাইটনেসটা হচ্ছে রেটেড পাওয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক। আচ্ছা, এবার যদি আমরা বের করি যে কারেন্ট কত যাচ্ছে, এই কারেন্টটা কত, কারেন্ট সমান সমান ভি বাই ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স R1 প্লাস R2। তাহলে পাওয়ার কনজিউমড কত, পি কনজিউমড সেটা কত, সেটা হচ্ছে আই স্কোয়ার টোটাল পাওয়ার কনজিউম, তাহলে আই স্কোয়ার R1 প্লাস R2 হবে, কারণ টোটাল কারেন্ট যাচ্ছে সেটা আই ইন্টু টোটাল রেজিস্ট্যান্স এই দুটো বাল্বের R1 প্লাস R2। তাহলে এই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কী পাবো, ভি স্কোয়ার বাই R1 প্লাস R2। তাহলে এখানে যদি আমি 1 বাই পাওয়ার কনজিউম করি তাহলে কি পাবো, R1 প্লাস R2 বাই ভি স্কোয়ার, দ্যাট ইজ R1 বাই ভি স্কোয়ার প্লাস R2 বাই ভি স্কোয়ার। এরা হচ্ছে দেখো পাওয়ারের উল্টো, দ্যাট ইজ 1 বাই P1 প্লাস 1 বাই P2। তাহলে 1 বাই পাওয়ার কনজিউমড তাহলে হলো হচ্ছে 1 বাই P1 প্লাস 1 বাই P2। এখানে যদি তুমি 3টে বা 4টে বাল্ব যুক্ত করো তাহলে এখানে পরপর তুমি আরও 1 বাই P3 1 বাই P4 হয়ে যাবে। ঠিক আছে, এইটা গেল সিরিজ কম্বিনেশান। এবার যদি আমি প্যারালাল কম্বিনেশান করি তাহলে কি হবে, অর্থাৎ দুটো বাল্বকে আমি প্যারালাল কম্বিনেশানে যদি যুক্ত করি তাহলে কি হবে, প্যারালাল কম্বিনেশানে তাহলে এই যে এটারও দুটো বাল্বকে আমি যুক্ত করেছি প্যারালাল কম্বিনেশানে, যাদের এগেনস্টে আমি ভি ভোল্টেজ দিয়েছি এবং দুটোরই হচ্ছে রেটিং হচ্ছে এটার ভোল্টেজ হচ্ছে ভি, এটারও ভোল্টেজ ভি, এটার ক্ষমতা হচ্ছে P1 প্রথম বাল্বের, দ্বিতীয় বাল্বের হচ্ছে P2 এবং রেজিস্ট্যান্স হচ্ছে ভি স্কোয়ার বাই P1, এর রেজিস্ট্যান্স হচ্ছে R2 ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই P2। তাহলে এখানে একটা জিনিস বোঝো, তাহলে এখানে ভালো করে বোঝো যে এখানে কিন্তু দুটো বাল্বের এগেনস্টেই কিন্তু ভি ভোল্টেজ করে যাচ্ছে, কারণ এরা সমান্তরাল সমবায় যুক্ত করা আছে। দুটো বাল্বের এগেনস্টেই ভি ভোল্টেজ যাচ্ছে, এই বাল্বটাও যুক্ত করা আছে ভি উৎসের সঙ্গে, এই বাল্বটাও যুক্ত করা আছে ভি উৎসের সঙ্গে, অর্থাৎ দুটোই তারা ভি করে ভোল্টেজ পাচ্ছে, অর্থাৎ তারা কিন্তু সমান উজ্জ্বলভাবে জ্বলবে। অর্থাৎ আমি এটা বলতে চাইছি তারা যে পাওয়ারটা কনজিউম করবে সেটা কিন্তু তাদের যে রেটেড পাওয়ার তাদের সঙ্গে কিন্তু সমান হবে। এখানে কিন্তু কোনো তারা কম বা বেশি কিন্তু কোনো শক্তি অপচয় করবে না, তারা যেহেতু সমান পরিমাণে জ্বলছে একই ভোল্টেজ পাচ্ছে, তাই জন্য তাদের পাওয়ার কনজিউমটা তাদের রেটেড পাওয়ারের সঙ্গে সমান হবে। তাহলে এখানে পাওয়ার কনজিউমটা তাহলে কত হবে, প্রথম বাল্বের ক্ষেত্রে পাওয়ার কনজিউমড হবে P1 এবং দ্বিতীয় বাল্বের ক্ষেত্রে পাওয়ার কনজিউমড হবে P2। তাহলে এটা হচ্ছে টোটাল পাওয়ার কনজিউমড হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যুক্ত হয়ে যাবে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে জাস্ট দুটো পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে তোমার টোটাল পাওয়ার কনজিউমড। এখানে যদি 3টে বা 4টে বাল্ব যুক্ত করা থাকতো তাহলে P3 P4 করে দিতে পারতে। তাহলে আজকে আমাদের সেকেন্ড ইউনিটের থার্ড চ্যাপ্টারও কিন্তু আমাদের শেষ হয়ে গেল। আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে তড়িৎ শক্তি এবং ক্ষমতা পড়লাম, এবং তার আগে আমরা মিটার ব্রিজ পড়েছি, হুইস্টন ব্রিজ পড়েছি, অর্থাৎ কারচপের লয়ের অ্যাপ্লিকেশানটা পড়েছি, এবং আজকে আমরা তড়িৎ শক্তি ও ক্ষমতা অধ্যায়টা পড়লাম। তোমরা বাড়িতে এই বিষয়গুলো বাড়িতে ভালো করে অধ্যয়ন করো, একই জিনিস বারবার পড়ো, বই দেখে একাধিকবার রিডিং পড়ো, তাহলেই তোমরা আশা করি পারবে। আজকের মতো ক্লাস শেষ করছি, ধন্যবাদ।